ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর বৃহস্পতিবার রাতে এটাই প্রথম সরাসরি গোলাগুলির ঘটনা। পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। সূত্রগুলো আরও দাবি করছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত মঙ্গলবার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ২ দিনের মধ্যেই দুই দেশের মধ্যে এই গোলাগুলির ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই ঘটনাকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে। কাশ্মীরে এই হামলার জেরে উভয় দেশই ভিসা বাতিল করেছে। পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত। এর জবাবে ভারতের সাথে বাণিজ্য স্থগিত করার পাশাপাশি ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে কাশ্মীরে হামলায় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি স্বীকার করেছে ভারত। গত বৃহস্পতিবার ঢাকার সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তির পাশাপাশি সরকারের পক্ষে বিভিন্ন দলের নেতাদের বলা হয়, এমন গাফিলতি ভবিষ্যতে যাতে না হয় সেজন্য সতর্ক থাকা হবে। জম্মু কাশ্মীর के पहलगाम में उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। ভারত সরকারের পক্ষ থেকে গাফিলতি ও ব্যর্থতা মেনে নিয়ে বলা হয়, প্রশাসনকে না জানিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা ওই রুট খুলে দিয়েছিল। সন্ত্রাসীরা সেই সুযোগ নিয়েছে। সরকার জানায়, প্রতি বছর জুন মাসে অমরনাথের আগে পেহেলগামের রুট পর্যটকদের জন্য খোলা হয়, কিন্তু এবার স্থানীয় ট্যুর অপারেটররা ২০ এপ্রিল থেকেই সরকারের অজান্তে তা খুলে দেয়। ফলে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি। পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এজন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলেও মতামত দিয়েছেন গুতেরেস। দক্ষিণ এশিয়ার দুই প্রধান সামরিক শক্তি ভারত ও পাকিস্তানের নৌ, বিমান ও স্থল নিয়ে গভীর বিশ্লেষণ করলে দেখা যায় এক বিস্তৃত ক্ষমতার পার্থক্য এবং ভিন্ন কৌশলগত অবস্থান। ভারতের স্থলবাহিনী পৃথিবীর বৃহত্তম বাহিনীগুলোর একটি, যেখানে সক্রিয় সেনার সংখ্যা প্রায় ১৪ লক্ষ এবং রিজার্ভে রয়েছে আরও প্রায় ১১ লাখ সৈন্য। পাকিস্তানের তুলনায় সংখ্যাটি দ্বিগুণেরও বেশি, যেখানে পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা ৬.৫ লক্ষ এবং রিজার্ভে আছে প্রায় ৫ লাখ। ভারতের সেনাবাহিনী মূলত ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার এবং সাঁজোয়া যান নিয়ে সুসজ্জিত। তাদের রয়েছে প্রায় ৪,৭০০টি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যার মধ্যে রয়েছে অর্জুন, রাশিয়ান T-90 এবং T-72 এর মতো উন্নত সংস্করণ। এর তুলনায় পাকিস্তানের রয়েছে প্রায় ২,৭০০ ট্যাঙ্ক, যার মধ্যে আল খালিদ, T-80U এবং চীন থেকে সংগৃহীত কিছু আধুনিক মডেল। বিমান বাহিনীর দিক থেকেও ভারত অনেক বেশি আধুনিক এবং বৈচিত্র্যপূর্ণ। তাদের কাছে রয়েছে ৬০০টিরও বেশি ফাইটার জেট, যার মধ্যে রয়েছে ফরাসি রাফাল, রাশিয়ান সুখোই Su-3 MKI, মিরাজ 2000 এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি HAL তেজস। এসব বিমানে রয়েছে আধুনিক রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং জ্যামিং প্রযুক্তি।
অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনী তুলনামূলক ছোট হলেও চমৎকার কৌশলী। তাদের বিমানবহরে রয়েছে JF-17 থান্ডার, যা চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি, আমেরিকান F-16, ফরাসি মিরাজ 3 এবং কিছু চীনা J-10C, যা সম্প্রতি যুক্ত হয়েছে। পাকিস্তান এয়ার ডিনায়াল কৌশল ব্যবহার করে, অর্থাৎ আকাশ দখলের চেয়ে প্রতিপক্ষকে বাধা দেয়ায় বেশি দক্ষ। নৌবাহিনীর ক্ষেত্রেও ভারত স্পষ্টভাবে এগিয়ে। ভারতীয় নৌবাহিনীর আছে একটি বিমানবাহী রণতরী INS বিক্রমাদিত্য, আর একটি দেশীয় তৈরি INS ভিক্রান্ট এবং 70টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারমাণবিক সাবমেরিন, যা থেকে নিউক্লিয়ার টিপযুক্ত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ সম্ভব, যা দ্বিতীয়বার আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করে। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান শক্তি 11টি সাবমেরিন ও কিছু করভেট এবং ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজ। যদিও তারা ভারতীয় নৌবাহিনীর সাথে সরাসরি পাল্লা দিতে পারে না, তথাপি করাচি নৌঘাটিকে কেন্দ্র করে পাকিস্তান অ্যাসিমেট্রিক নেভাল ওয়ারফেয়ার পরিচালনায় সক্ষম, যেখানে মাইন বসানো, ক্ষুদ্র সাবমেরিন ব্যবহার এবং তীরে আঘাত হানার মিসাইল মোতায়েন। সব মিলিয়ে ভারত তার বৃহৎ অর্থনীতি ও বৈচিত্র্যময় প্রতিরক্ষা অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জামে অনেকটাই এগিয়ে। পাকিস্তান কৌশলগত অবস্থান ও দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতায় গুরুত্বারোপ করে। যুদ্ধ যদি হয় তাহলে ভারত তুলনামূলকভাবে কনভেনশনাল ওয়ারফেয়ারে এগিয়ে থাকলেও পাকিস্তান ট্যাকটিক নিউক্লিয়ার রেসপন্স এবং সীমিত পাল্লার দ্রুত হামলায় বেশি প্রস্তুত। এই সামরিক ভারসাম্য যে কোনো ভুল সিদ্ধান্ত বা উস্কানিতে পরিণত হলে ঘটতে পারে ভয়ঙ্কর সংঘাত, যা শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে। কাশ্মীরের পেহেলগামের নৃশংস ঘটনায় পুরো ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু এই হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এসেছে সেই অংশ থেকে যাদের নিয়ে হামলাকারীরা ঘৃণার রাজনীতি করতে চায়। ভারতের বিভিন্ন প্রান্তের মুসলিম নেতৃবৃন্দ, আলেম, সমাজকর্মী এবং সাধারণ মানুষ এই হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছে, কাশ্মীরের পবিত্র মাটিতে যারা এমন জঘন্য হামলা চালিয়েছে তারা ইসলাম বা মানবতা কোনোটারই প্রতিনিধি নয়। বোর্ডের মুখপাত্র মুফতি উমর আবিদিন বলেন, ইসলাম কখনোই ধর্মের নামে মানুষ মারা সমর্থন করে না। এই প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারা তাদের চলমান ওয়াকফ আইন সংশোধন বিরোধী আন্দোলন 3 দিনের জন্য স্থগিত করে জানায়, এই মুহূর্তে দেশ জুড়ে শোক পালনই সবচেয়ে জরুরি। লখনৌতে ঈদগাহ মসজিদের সামনে কয়েকশো মুসলিম যুবক হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের একটাই বার্তা, কাশ্মীর আমাদেরও, এই হামলা আমাদের দেশ ও মানুষের ওপর আঘাত। শান্তিপূর্ণ মোমবাতি মিছিল, স্লোগানবিহীন শোক আর মসজিদে মসজিদে বিশেষ দোয়া। এই প্রতিক্রিয়ায় জানান দিচ্ছে মুসলিম সমাজ এভাবে দুঃখ ভাগ করে নিচ্ছে। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী সরাসরি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, এটি ইসলামের শান্তির দর্শনের সম্পূর্ণ বিপরীত। তার পাশাপাশি জামাতি ইসলামী হিন্দের সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি জানান, এটা স্পষ্ট যারা এই হামলা চালিয়েছে তারা চায় মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। আমরা সেই ফাঁদে পা দেব না। এই প্রতিক্রিয়া শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। মুসলিম দেশগুলো, কাতার, জর্ডান, ইরাক, এমনকি আরব লীগও এই হামলার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এটি এমন এক মুহূর্ত যেখানে ধর্ম নয়, মানবতা হয়ে উঠেছে মূল পরিচয়। কাশ্মীরি অভিনেত্রী হিনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি একজন মুসলিম হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং স্পষ্ট করে বলতে চাই, এই সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তারা আমাদের নয়। সব মিলিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের এই প্রতিবাদ শুধু প্রতিক্রিয়া নয়, এটা ছিল বার্তা, একটা স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদকে ইসলামের নাম দিয়ে চালানো যাবে না। আর ভারতীয় মুসলমানরা কোনো অন্ধকার রাজনীতির অংশ নয়, তারা এই দেশের, এই সমাজের এবং তারা দাঁড়িয়ে আছে শান্তি ও মানবতার পক্ষে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই সীমান্তে চলছে গুলি বিনিময়। ভারত পাকিস্তান শুরু করেছে নিষেধাজ্ঞার লড়াই, পঙ্গুত্বের পথে হাঁটছে কূটনৈতিক সম্পর্ক।
22 এপ্রিল বেইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং আত্মারি সীমান্ত বাণিজ্য স্থগিত করে। পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটিতে ভারতীয়দের প্রবেশাধিকার বন্ধ করে, উড়োজাহাজ চলাচল বাতিল করে এবং বাণিজ্য চুক্তি স্থগিত করে। সব মিলিয়ে কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক স্তরে সম্পর্ক ছিন্ন হওয়ার পথে পারমাণবিক শক্তিধর দেশ দুটি। এই নিষেধাজ্ঞার জবাব প্রতিফলিত হচ্ছে গোলাগুলির শব্দে। 24 এপ্রিল রাতে লাইন অফ কন্ট্রোলে একাধিকবার গুলি বিনিময় হয়েছে, যদিও উভয় পক্ষই এখন পর্যন্ত কোনো হতাহতের কথা স্বীকার করেনি। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে সীমান্তবর্তী গ্রামবাসীরা রাতে বাংকারে আশ্রয় নিয়েছেন। এই উত্তেজনার মাঝে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংঘাতের আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন যে গতিতে দুই দেশের কূটনৈতিক সেতু একে একে ভেঙে পড়ছে, সেই গতিতে এগোলে এক পর্যায়ে সামরিক সংঘাতের আর কোনো বিকল্প থাকবে না। সামরিক শক্তির বিচারে ভারতে গিয়ে দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় 15 লাখ, পাকিস্তানের মাত্র 7 লাখ। বিমান বাহিনীতে 2180টির মতো বিমান, যেখানে পাকিস্তানের আছে প্রায় 14,000। নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সব ক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছে ভারত। কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ভারতের চেয়ে বেশি বলে মনে করা হয় এবং যুদ্ধ শুরু হলে এই অস্ত্র ব্যবহারের হুমকি অনেক আগে থেকেই দিয়ে আসছে ইসলামাবাদ। তবে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, যুদ্ধ গোয়েন্দা তথ্যেরও। কাশ্মীরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে। আইবি এবং মিলিটারি ইন্টেলিজেন্স একসঙ্গে কাজ করছে সন্দেহভাজন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। ড্রোন নজরদারি, মোবাইল ট্র্যাকিং, স্যাটেলাইট ইমেজিং সবকিছুর সমন্বয়ে চলছে অভিযান। অন্যদিকে পাকিস্তানের আইএসআই কি করছে তা খোলাখুলি জানা না গেলেও সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ পুরনো নয়। যুদ্ধ না হলেও উত্তেজনা পৌঁছেছে চরমে। পুরো ভারত পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য 3223 কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ এলাকা হলো লাইন অফ কন্ট্রোল, যা কাশ্মীরকে 2 ভাগে ভাগ করে রেখেছে। আরও আছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, সিয়াচেনের অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন এবং দক্ষিণে সির ক্রিক। এই সীমান্তগুলোয় কোন দিন কি ঘটবে তা কেউ জানে না। এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা হয়তো বাজছে না, কিন্তু তিক্ততার ঘনঘটা ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং সেই শব্দের তীব্রতা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কাশ্মীর উপত্যকার নীরব পাহাড়গুলোর ভিতরে। ভারত যদি প্রতিশোধের পথে যায় আর পাকিস্তান যদি এটাকে যুদ্ধ ঘোষণার অজুহাত বানায়, তবে উপমহাদেশের মানচিত্র বদলে যেতে পারে। হুতি একটি গোষ্ঠী মাত্র, তারপরও হাজার আক্রমণেও শেষ হচ্ছে না এই গোষ্ঠীর শক্তি কিংবা সদস্য। বরং এই গোষ্ঠী যেন বাংলাদেশের সেই বিখ্যাত সংলাপ একটা মারলে 10টা খাড়াই যায় এর মতো প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুতিরা তাদের শক্তি ও সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুতিরা ঘোষণা করেছে তারা এখন আরও আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22 এপ্রিল হুতিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1 পয়েন্টও প্রভাবিত করেনি, ঘোষণা হুতিদের। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনও আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি। আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, তা বিকাশ করতে চলেছি। আর হামাসের এই বার্তা ইসরায়েলের জন্য বেশ কঠোর মনে হচ্ছে, তাই ছেড়ে কথা বলবে না ইসরায়েলও। এতদিনের শত্রু ইসরায়েল এখন যেমন হামাসের শত্রু, তেমনি হামাসকে ধ্বংস করতে ইসরায়েলও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে হামাস এবার ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিতও দিল। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগির পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান যা ডিগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে তা হুতিদের নতুন সূত্র। এরই মধ্যে হুতিরা তাদের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুতিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলেছে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুতিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মাঝে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুতিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তিকে আরও দীর্ঘ করতে রীতিমতো পরিকল্পনা করছে, আর পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা সমাপ্ত হতে নিশ্চিত সময় লাগবে। হুতিরা তাদের শক্তি জোরালো করছে, তাদের উপর যত আক্রমণ হচ্ছে ততই তারা ফিরে আসছে কঠোরভাবে। হুতি, হামাসের আক্রমণ, ইরান রাশিয়ার যৌথ কৌশল, মধ্যপ্রাচ্যের হুমকি ট্রাম্প প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। অন্যদিকে বিশ্বের পরাশক্তি হয়ে ওঠা চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বড় ধরনের ভয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে এবার থামতেই হবে, না হলে হুতি, হামাসের সরাসরি আক্রমণ আর বিশ্ব নেতাদের কৌশলী যুদ্ধে কেঁপে উঠবে আমেরিকা। চলছে নাটকের পর নাটক, দাবার চাল বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। গোটা বিশ্ব আশঙ্কায় রয়েছে নতুন এক কূটনৈতিক ভূমিকম্পের। কয়েকদিন আগেই ভ্লাদিমির পুতিনের এক স্বাক্ষর মুহূর্তেই পাল্টে দিয়েছে বিশ্বশক্তি হিসাব নিকাশ। ট্রাম্প হতবাক, নেতানিয়াহু নিঃশব্দ, আর খামেনির মুখে চওড়া হাসি। পুতিনের ওই স্বাক্ষরে জন্ম নিল এক ঐতিহাসিক 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব। রাশিয়া ও ইরান এখন শুধু প্রতিবেশী নয়, তারা এখন আনুষ্ঠানিকভাবে মিত্র। এই চুক্তি শুধু একটি কাগজ নয়, এটি হলো শক্তির ঘোষণা, প্রতিরোধের কাব্য, প্রভাব বিস্তারের এক বিশাল পদক্ষেপ। চুক্তিটি প্রথমে জানুয়ারিতে স্বাক্ষরিত হয়, কিন্তু 21 এপ্রিল পুতিন যখন এটি আইনে পরিণত করলেন তখন তা হয়ে উঠল এক জ্বলন্ত বার্তা। শুনে নাও ওয়াশিংটন, তেল আবিব কিন্তু প্রস্তুত। এই চুক্তির ভাষা শান্ত, কিন্তু এর প্রভাব ঝড় তুলছে। তেহরান ও মস্কো সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক থেকে সামরিক কৌশল সব খাতে একের পর এক ধরে হাঁটবে। তারা জানে শত্রু এক, হুমকি এক, প্রতিরোধ এক। তবে লক্ষণীয় এই চুক্তিতে নেই কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা। ইরান আক্রমণের শিকার হলে রাশিয়া বাধ্য নয় তাকে বাঁচাতে, কিন্তু তার মানে কি সম্পর্ক দুর্বল? মোটেও না। এর মধ্যে রয়েছে এমন কিছু ব্যবস্থাপনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশল পাল্টে দিতে পারে। চুক্তির কেন্দ্রবিন্দু হল একটি সামরিক কর্মী গোষ্ঠীর গঠন, যাদের কাজ হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন। এই কর্মসূচির আওতায় থাকবে সামরিক বিশেষজ্ঞ প্রতিনিধিদের বিনিময়, জ্ঞান ও কৌশল আদান প্রদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি, বোঝাপড়া বাড়বে যৌথ প্রশিক্ষণ কর্মসূচির, সামরিক প্রস্তুতির ক্ষেত্রে ঐক্য গড়ে তোলা, ক্যাডেট ও প্রশিক্ষকদের বিনিময়, ভবিষ্যতের সৈনিকদের একই ধাঁচে গড়া, আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ, বিশ্বমঞ্চে একত্রে অবস্থান, ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শক্তি শুধু বন্দুক নয়, সম্পর্কেরও। সমুদ্রের যৌথ উদ্ধার ও জলদস্যুতা প্রতিরোধ অভিযান, একসাথে রক্ষা করবে নৌপথ। এ যেন শুধু সামরিক সম্পর্ক নয়, একে বলা হয় আত্মিক বন্ধন। রাশিয়া ও ইরান একসঙ্গে একটি নতুন পথ গড়ে তুলছে, যেখানে পশ্চিমা প্রভাব রোধ করা সম্ভব। এখানেই রয়েছে টুইস্ট। চুক্তিটি সেনা জোট না হলেও এটি এতটাই গভীর যে অনেকেই এক অঘোষিত জোট বলে মানছে। আমেরিকা ও ইরানের মধ্যে যখন পারস্পরিক উত্তেজনা তুঙ্গে, এই চুক্তি যেন ইঙ্গিত দেয় তেহরান একা নয়। ইরান ও রাশিয়া দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, কিন্তু তারা মাথা নিচু করেনি, বরং নিষেধাজ্ঞার পাথর দিয়েই তারা গড়ে তুলেছে প্রতিরোধের প্রাসাদ। তাদের এই একতা ঝান্ডা তুলেছে নেতৃত্বেরও।
তেহরানের দিকে এখন ঘোর সন্দেহের চোখে তাকিয়ে আছে ইসরায়েল। তারা জানে এই জোট শুধু কূটনৈতিক নয়, এটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পূর্বাভাসও হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন হয়তো আন্তর্জাতিক চাপ বাড়াবে, নয়তো হামলার প্রস্তুতি নিবে। ইসরায়েলও থেমে নেই, তারা তাদের সামরিক অবস্থান জোরদার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু মস্কো তেহরানের পাশে শক্ত অবস্থানে রয়েছে। এখানে আরও একটি মোর্চা আছে, চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরান। এই চতুর্মুখী জোটে যেন এক নতুন শক্তির মেরু তৈরি করছে। তারা সম্মিলিতভাবে যুদ্ধ করছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে, নেতৃত্ব দিচ্ছে সামরিক সহযোগিতার মঞ্চে। তারা পশ্চিমের চোখে বিচ্ছিন্ন হলেও বাস্তবে সবার সুর একই তালে বাজছে। তারা জানে ক্ষমতার খেলায় কৌশলী জয়ের চাবিকাঠি। রাশিয়া ইরানের চুক্তি, তাদের বন্ধন, তাদের অভ্যন্তরীণ ঐক্য সব মিলিয়ে এক অপ্রতিরোধ্য ফ্রন্ট গড়ে উঠেছে। পুতিনের মাস্টার স্ট্রোক সম্পূর্ণ হয়েছে। তিনি কেবল একটি চুক্তি সই করেননি, তিনি এক নতুন যুগের সূচনা করেছেন। এই যুগ আত্মনির্ভরতার, এই যুগ এক নতুন বিশ্ব বাস্তবতার, এই যুগ এক নতুন বিশ্ব ব্যবস্থার। তারপরও প্রশ্ন থেকেই যায়, কে থাকবে কোন পক্ষে? আমেরিকা নিশ্চয়ই কোনো নতুন কৌশলে হাঁটবে। সে কৌশলে ইসরায়েলের কি হবে? তারা কি ধৈর্য হারাবে? বিশ্ব তাকিয়ে আছে দাবার বোর্ডের দিকে। সেখানে খেলা শুরুর গুটি সাজানোই ছিল। প্রথম চালটা পুতিন দিয়েছে, এবার পালা ট্রাম্প কিংবা নেতানিয়াহুর। তবে চাল পুতিন দিলেও মাস্টার স্ট্রোক ছিল খামেনির। ইতিহাস বলছে জয় সবসময় সাহসীদের পক্ষেই থাকে। সেই সাহস দেখিয়েছেন পুতিন আর খামেনি। এখন অপেক্ষা কেবল পাল্টা চালের জন্য।